ওই জিনিসটাই তুমি পাচ্ছ না যেটা তোমার জন্য ভালো ছিল না, কারণ হয়তো আমাদের কাছে আরো একটা সুযোগ আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় মেরিট দেওয়ার পর তোমরা সহ আমরা কিন্তু সবাই মিলে হতাশার মধ্যে ডুবে গিয়েছি, কিন্তু এরপরেও কি কোনো আশার আলো খুঁজে পাওয়া গিয়েছে? সোহেব ভাই কি মনে করেন? আমি বলি যে এই ঘন মেঘের ভিতরে আমরা একটু হলেও আশার আলো পেয়েছি। আজকে আমরা সারাদিন অনেক তথ্য একত্র করার চেষ্টা করেছি, আমি তোমাদের বললাম আমরা বিভাগ, এবং এখান থেকে আমরা কয়েকটা বিষয় অ্যানালাইসিস করে দেখতে পেরেছি যে হয়তোবা আমাদের কাছে আরো একটা সুযোগ আছে, যে আমাদের মেরিট লিস্টটা আরো আগাতে পারে, ওয়েটিং এর থেকে আরো বেশি কল করতে পারে। তো এই বিষয়গুলো যদি জানতে হয় তাহলে আজকে তোমরা পুরো ভিডিওটা একটু ভালো করে দেখো। এগুলো আমরা বিভাগ কিভাবে জিনিসগুলো অ্যানালাইসিস করে এবং আমি কি ধরনের কথাগুলো বলি এগুলো তোমরা একটু খেয়াল করে রাখো, ঠিক আছে? আজকের ভিডিওটা আমাদের মেইন টপিকই যে চতুর্থ মেরিট কি আসলে তৃতীয় মেরিট থেকে একটু বেশি তোমাদের কাছে আশানুরূপ বা আশা জাগানিয়া হতে পারে কিনা। তো জানতে হলে তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজকে তোমরা ফলো করে রাখবে। তো চলো আমরা শুরু করি। দেখো 7 তারিখের একটা নোটিশে আমরা যেটা দেখলাম, আমরা হয়তো জিএসটি তৃতীয় মেরিটের চিন্তায় এটা ভুলেই গেছিলাম আসলে কবে দিছে, কিন্তু 7 তারিখে দেওয়ার পরে দেখা গেছে যে কৃষি বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত যারা ছিল তার মধ্যে 5টা বিশ্ববিদ্যালয় যে টোটাল হলো 187টা সিট এখনো ফাঁকা রয়ে গিয়েছে। দেখা গেছে ওদের ক্লাস শুরু হলো, তোমার ওরিয়েন্টেশন হলো 19 তারিখ, এখন ওরা কিন্তু খুব দ্রুত টেনে নেবে। তো 187-র জন্য ওরা আরো কিছু বেশি কল করবে আর কি, বিষয়টা আর কি গণবিজ্ঞপ্তির মতো কিছুটা, একটা নির্দিষ্ট সিরিয়াল পর্যন্ত ওদের ইন্টারেস্ট জানতে যাবে। তো এইখানে দেখো প্রায় 187টা সিট, তার মানে এরা এখানে যারা আছে তারা জিএসটি তেও কিন্তু তোমার কোনো না কোনো সাবজেক্টে চান্স পেয়েছে। আর এবার তোমরা কিন্তু জানো 10,000 12,000-এও তার আর্টসের সাবজেক্ট মানে বিভাগ পরিবর্তন করা সাবজেক্টে পড়া লাগছে, কিন্তু সেই স্টুডেন্টটা যদি তোমার এইসব বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক নরমাল সাবজেক্টও পায় তাও তার সায়েন্সের একটা সাবজেক্ট সে পাবে। হ্যাঁ, ওটার ক্যারিয়ার বেটার হবে, তার ক্যারিয়ার কিন্তু নরমালি যেগুলো আর এগুলো পড়তেও ইচ্ছা হবে না, কারণ সারা জীবন সায়েন্স পড়ে এসে এখন কি একদম একটা নরমাল সাবজেক্টে কেই পড়তে চায়। আর যে বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলো আসছে জিএসটি তে সেগুলো মানে এই ক্যাটাগরির না বেশিরভাগই। অবশ্যই আরেকটা বিষয় হলো, আমি তোমাদেরকে আরেকটা ঘটনার কথা একটু শেয়ার করি। সেটা হলো আজকে আমার সাথে 2 জনের কথা হয়েছে, তার মধ্যে একজন হলো তোমার 5,000 টাকা দিয়ে ফেলছে, এখন তার কাছে মনে হয়েছে সে জিএসটি তে ভর্তি হবে না। তো সে আমার কাছে জিজ্ঞেস করেছে ভাই আমি কি এই টাকাটা ফেরত পাবো কিনা। তো আমি তাকে উত্তর দিলাম যে একবার টাকা দেওয়া হয়ে গেলে সেই টাকা আর ফেরত পাওয়ার কোনো আশা নেই। আরেকজন তোমার কোশ্চেন এটা করছে আমাকে যে ভাই আমি তো প্রাথমিক নিশ্চয়ন করে ফেলেছি, এখন আমি চাচ্ছি হলো আমি ভর্তিটা ক্যান্সেল করব, সেই ক্ষেত্রে কি আমার টাকা ব্যাক দিবে কিনা। তো আমি তার কাছে জিজ্ঞেস করতে চাইলাম যে তুমি কেন ভর্তি মানে ক্যান্সেল করতে চাও আসলে, কারণ তুমি ভর্তি হয়েছো এখন ক্যান্সেল কেন করবা। তো ও বললো যে ভাই আমার সেপ্টেম্বরে একটা পরীক্ষা আছে সেই জন্য আমি ক্যান্সেল করবো। তো আমি ওকে বললাম যে তাহলে তুমি এখনই ক্যান্সেল করো, কারণ তুমি সিটটা নষ্ট না করে আরেকজনকে পড়ার সুযোগ তৈরি করে দাও। তো আমার কাছে যদি একদিনে 2 জন এরকম বলে থাকে, হয়তো বাংলাদেশে আমার সাথে একজনের কথা হয়েছে যে আজকে মানে একটু আগেই যে সেকেন্ড টাইম, আর মানে সে পুরো জিএসটির অপেক্ষায় আছে এবং তার সিরিয়াল মোটামুটি 15,000, কিন্তু তার কোনো সাবজেক্ট আসেনি। তার মানে তার কিন্তু এরপরে পাবলিকিয়ান হওয়ার স্বপ্নটা কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো তোমরা যখন ওই যে তোমাদের ওই সিটটা দখল করে রাখতেছো, তাদের মতো হাজারো শিক্ষার্থীরা কিন্তু তখন ওই সিটে পড়তে পারতেছে না। তো এটা তোমরা একটু খেয়াল রাখো, যখন তুমি শিওর যে তুমি পড়বা না তাহলে তুমি ভর্তি হয়েও না। যদি তুমি কনফিউজ থাকো যে আমি পড়তেও পারি নাও পড়তে পারি, সেক্ষেত্রে তুমি ভর্তি হতে পারো, সেটা ঠিক আছে, কিন্তু যখন তুমি শিওর যে আমি পড়বোই না তাহলে তুমি ভর্তি হয়েও না, ঠিক আছে? অন্যেরও সময় নষ্ট করো না, নিজেরও করো না। অবশ্যই। তাহলে এইখানে আমরা দেখলাম 187টা সিট, এর বাইরে আরো কিছু আছে, যেমন খুলনা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাস্ট এবং রুয়েট কিন্তু এখন শেষ করেনি, যদিও রুয়েটের সিট কিন্তু অল্প কিছু ফাঁকা আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় অল্প কিছু সিট ফাঁকা আছে, কিন্তু ওরা কিন্তু মেরিট দিচ্ছে একটার পর একটা এবং দ্রুতই দিচ্ছে। এখন এই খুলনা বিশ্ববিদ্যালয়ের বিষয়টা যদি সোহেব ভাই একটু, খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক ভালোভাবেই টেনেছে, শিক্ষার্থীরাও অনেক বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে, তারপরেও দেখো এখনো ওদের কিন্তু ওরিয়েন্টেশন হয়ে গেছে, তারপরেও কিন্তু মেরিট দেওয়া লাগছে। তার মানে তোমার জিএসটি তে এত বেশি আশাহত হওয়ার কোনো মানে এখনই সুযোগ আমরা বলছি না যে তোমার তৈরি হয়েছে, মানে একবার তুমি আশাহত হয়ে যাবে, কিছুটা হলো আশা টিকে রয়েছে আর কি। তো খুলনা বিশ্ববিদ্যালয় যদি একটু ওদেরকে বলতেন সোহেব ভাই। এখন খুলনা ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হবে, অর্থাৎ 25 ব্যাচ, যারা এই বছর তোমরা যারা মানে অ্যাডমিশন দিয়েছো তোমাদের ক্লাস শুরু হবে 20 তারিখ থেকে, 20 জুলাই থেকে। তো এখন আজকে হলো 9 তারিখ। তো এই 9 তারিখ থেকে 20 তারিখের ভিতরে তারা দেখা গেছে যে টোটাল যে সিট আছে মানে এখানে যে শিক্ষার্থীগুলো আছে সবাইকে কল করে সিটটা ফিল আপ করে ফেলবে, ঠিক আছে? ওরিয়েন্টেশন যদিও হয়ে গেছে,
টুকটাক ক্লাসও শুরু হয়ে গেছে, বাট প্রপারলি এখনো আমাদের কোর্স রেজিস্ট্রেশন চলতেছে, ঠিক আছে। কোর্স রেজিস্ট্রেশনে একটা ডেট দেওয়া হয়েছে, সবাই কোর্স রেজিস্ট্রেশন করবে, এর পরবর্তীতে ক্লাস শুরু হবে। তো এর ভিতরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেষ্টা করবে যে সম্পূর্ণ শেষ করে দেওয়ার জন্য। এই জন্য 5 তারিখে কিন্তু তারা একটা বিজ্ঞপ্তি দিয়েছে স্টুডেন্টদেরকে কল করার জন্য, যেখানে সংখ্যা আনুমানিক 48 থেকে 50 জনের মতো ছিল। তো এখনো সিট ফাঁকা আছে, তারা ভর্তি হবে, তারা ক্যান্সেল করবে, তারা যাবে যাবে না এমন বিষয়টা, ঠিক আছে। সেম টু গো এই জগন্নাথ সাস্ট আর এই বিষয় তো ভাই বললো এইগুলা। আর ইউ যদি তোমাদের আমি জাস্ট শর্টে একটু বলি, তোমরা যদি দেখে থাকো যে ওদের কিন্তু 4th মেরিটে 1350 পর্যন্ত গেছে, C1 এ 1350, আর এটাতে মেবি হলো তোমার C2 তে হলো 1280 মতো মেবি, হ্যাঁ এটা আমি শিওর না, এটা 100% শিওর। তো দেখো আমি তোমাদেরকে যদি বলি C1 এ 1500 আশেপাশে অবশ্যই যাবে আর কি শেষ পর্যন্ত, কিন্তু C2 এর ক্ষেত্রে এত বেশি দূর নাও যেতে পারে, মানে 1500 নিচে আর কি থাকবে। তো সেই ক্ষেত্রে আরো কিছু এখানে আর কি তোমার চলে যাবে। তো সব মিলিয়ে কিছু সিট ফাঁকা হয়েছে, যেটা 4th মেরিটকে আমরা মনে করছি প্রভাবিত করতে পারে, অথবা কারণ এগুলো আবার একবার ভর্তি কমপ্লিট করতে করতে দেখা যাবে যদি তোমাদের 4th মেরিটটা আগে আগে দিয়ে দেয়, সেই ক্ষেত্রে 5ম মেরিটটাকে প্রভাবিত করতে পারে কিছুটা। এখন আর একটা প্রশ্ন তোমাদের মনে ঘোরাফেরা করছে, সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে ভাইয়া 2nd মেরিট দেওয়ার পরে 1st মেরিটে তো অল্প আগালো, আমরা দেখলাম যে 10,000 12,000 যারা খুব বেশি বিশ্ববিদ্যালয় চয়েস দিয়েছিল তারা পেলো, কিন্তু 2nd মেরিটে দেখলাম যে ওয়েটিংটা অনেক টানছে, যেমন 1000 থেকে অনেকের 350 এ চলে আসলো, কারো 300 থেকে 100 এর মধ্যে চলে আসলো। তার মানে ওই হিসাবে তো আমরা পরের মেরিটে সাবজেক্ট পেয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু 3rd মেরিটে এসে দেখা গেল যে অনেকের যেটা ছিল এটাই থেকে গেছে, আবার অনেকের কিছু দূর আগাইছে, আমি দেখছি এইটা সামান্য, হ্যাঁ কিছু দূর আগাইছে, খুব কম শিক্ষার্থী, তবে বেশিরভাগের ক্ষেত্রে সামান্য পরিমাণ আগাইছে। তো এইটার পিছনে কারণ কি, বা এই যে 3য় মেরিটে অল্প টানলো, এটাকে আসলে কে প্রভাবিত করেছে? সোহাগ ভাই যদি ওদের কারণটা একটু বলতেন, যে আসলে 3য় মেরিটকে কে প্রভাবিত করছে? হ্যাঁ, এই যে সবথেকে বড় ফ্যাক্টর এখানে লেখা আছে, সে আমাদের সবারই দুশমন। সেই জুলাই মাসে আমরা আবারও সেই জুলাই আন্দোলনের কথাই বলতেছি, কোটা, ঠিক আছে। যেখানে মুক্তিযোদ্ধা কোটা যদিও নাই, কোটা শুধু নাতিপুতি যারা পাচ্ছে না, বাট এছাড়াও এখনো মুক্তিযোদ্ধাদের অনেক সন্তান আছে, তারাই কিন্তু এই সুযোগটা পাচ্ছে, ঠিক আছে। তো তারা কিন্তু এই সুযোগটা নিচ্ছে, এবং ভাই গতকালকে যে চাঞ্চল্যকর তথ্য দিছে সেটা হলো যে 24,000 সিরিয়ালে একজন সিএসসি পেয়েছে। কোন কোন বিশ্ববিদ্যালয় জানবে? বিশ্ববিদ্যালয়ের কথা ও এমবিএসটিউ তে, মাওলানা ভাসানীতে, তাও 24,000। আমি তাকে ছোট করতেছি না, বাট এটা আসলে মানে চিন্তা করে দেখলে যে 24,000 সিরিয়ালে সিএসসি, তোমরা এখানে 15 থেকে 12,000 সিরিয়ালেও তোমরা তোমাদের সাবজেক্টই পাই, মানে সাবজেক্টই পাচ্ছ না, কাঙ্ক্ষিত সাবজেক্ট তো পরের কথা, সিএসসি তো মানে অনেক দূরের কথা ভাই। সেম টু গোস টু পোষ্য কোটা, প্রশ্ন কোটা, ঠিক আছে। কিছু কোটা আছে যেগুলো প্রয়োজন, সেগুলো অবশ্যই দরকার, সেই কোটাগুলো আছে, যেমন প্রতিবন্ধী কোটাটা আসলেই দরকার অবশ্যই। তারপরে যারা দেখা গেছে যে মানে নিম্ন, ওই যে হরিজন দলিতের একটা ছিল, ওইখানেও তারা অনেক উপজাতি, এইগুলা দরকার আছে, এগুলো প্রয়োজন আছে। তো এই যে পার্সেন্টেজটা, এইটার রেজাল্ট কিন্তু গতকালকে দিছে, তাই না? তো এই জন্য তারা রেজাল্টটা ক্রিয়েট করার জন্য তারা টাইম নিছে, যার কারণে 3য় মেরিটে এই সংখ্যাটা কমে গেছে, এবং এটা সবথেকে বড় ফ্যাক্টর ছিল 3rd মেরিটে প্রভাবিত করার। এবং এরপরে মনে হয় তারা যাদের সিরিয়াল দিচ্ছে তাদেরকে কল করাবে, তারা ভর্তি হবে, এবং ভর্তি হওয়ার পরেও দেখা গেছে যে ওইখানে কিছু সিট ফাঁকা থাকতে পারে, বাট আমার মনে হয় না যারা কোটা আছে তারা সিট ছাড়বে। যদি আসলে ফেয়ারলি এটা মেইনটেইন করে, তাহলে দেখা যাবে যে আগে তো মুক্তিযোদ্ধাদের হলো নাতি নাতনিরা ভর্তি হইতো, সেই সিটগুলো যদি আসলে কভার আপ না করে অন্যান্য কোটা দিয়ে, যেমন পোষ্য কোটা বা আরো যেই কোটা আছে সেইগুলো দিয়ে পূরণ করলে এক কথা, সেই ক্ষেত্রে আবার দেখা যাবে চাপটা থাকবে 4th মেরিটে। কিন্তু যদি মুক্তিযোদ্ধা নাতি নাতনিদের আসলে ক্যান্সেল করে দেয়, কারণ অনেকেই মুক্তিযোদ্ধা নাতি নাতনিরা কোটা হিসেবে অ্যাপ্লাই করছে, এবং তাদের সাথে একজনের কথা হয়েছে সে নাতি, কাগজপত্র যদি সে অ্যাপ্লাই করছে, এবং তার মনে ভাই কল করছিল তাকে, অবশ্যই। এখন যদি কাগজপত্র আসলে ব্লক করে দেয় আর কি, ওদের দিয়ে বাদ দিয়ে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সিট ফাঁকা হবে আর কি, তোমরা বুঝতে পারছো আশা করি আর কি। যেমন 2nd মেরিটে যেরকম একটা লাভ দিয়েছিল, অত লাভ না দিলেও 3rd মেরিট থেকে মোটামুটি বেশি লাভ দিবে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা সুযোগ তৈরি হবে। তো এটা ছিল আজকে ওভারঅল তোমাদেরকে, মানে আমি বলতেছি না যে এটাই তোমার হলো খুব বেশি, আমি তো, কারণ আমরা তো জানি না, জিএসটি তো কিছুই জানাচ্ছে না কত মেরিট পর্যন্ত গেছে, জাস্ট আমাদের কাছে মনে হয়েছে যে তোমরা অনেক বেশি টেনশনে আছো তোমাদের কমেন্ট দেখে, বা অনেকে জানতে চাচ্ছ আসলে কারণটা কি ছিল 3rd মেরিটে যে এত কম টানলো, বা 4th মেরিট 5th মেরিট পর্যন্ত যাবে কিনা। তো তোমাদের এই চিন্তাগুলো কিছুটা হলেও আমরা প্রশমিত করার জন্য আজকের এই ভিডিওটা, জাস্ট আমরা কিন্তু অ্যানালাইসিস করছি। আমি কিন্তু তোমাকে এটাও বলছি না যে তোমার মেরিট যদি 50 এর মধ্যে থাকে তুমি সাবজেক্ট পেয়ে যাবে, আমি জাস্ট বললাম যে তোমাদের জন্য সামান্যতম হইলেও 3য় মেরিটের পরে একটু সুযোগ তৈরি হয়েছে, মানে ন্যূনতম যতটুকু সম্ভব, মানে সম্ভাব্য যদি 1% থাকে আমি ট্রাই করছি সেটাকে বের করে আনার জন্য, মানে তোমরা অ্যাটলিস্ট
যদি দুইজনও চান্স পাও এখান থেকে তাও সেটা আমাদের অর্জন হবে আর কি। বা তোমাদের এই টাইমটাতে যদি টেনশনটা একটু কমেও হ্যাঁ, যায় কমে সেটাই যায়, সেটাই আমাদের হলো জন্য বড় আমাদের, পাওয়া, কারণ এই লাইফের এইটাই সবথেকে ভাইটাল মোমেন্ট তোমরা পার করছো। বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আছো, অনেকে আজকে একজন বললো যে 12,000-এ সে চিন্তাও করে নাই যে সে 7টা বিশ্ববিদ্যালয়ে সব সাবজেক্ট চয়েস দেওয়ার পরেও তার আসবে না, কারণ সে মানে এই ক্যাটাগরি 7টা বিশ্ববিদ্যালয় চয়েস দিয়েছিল, তার এখন পর্যন্ত সবচেয়ে কাছের সাবজেক্টটা একটা আর্টসের সাবজেক্ট, সেখানে ওয়েটিং তার 206। তো কি থার্ড মেরিট চিন্তা করলে তো 206 আগাবেই না। তো দেখো তুমি 12,000 সিরিয়াল, আবার অনেকে আছে সেম মানে ক্যাটাগরির 15,000-এও অলরেডি আগে সাবজেক্ট পেয়ে গেছে, যে হলো তোমার সবগুলো বিশ্ববিদ্যালয় আসলে চয়েস দিয়েছিল। তার মানে আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে এই কথা বলি, এবছর গুচ্ছ তাদের জন্যই ছিল যারা বেশি টাকা উড়াইতে পারছে, সহজ কথায় মানে সবগুলো বিশ্ববিদ্যালয় সব সাবজেক্টে যারা চয়েস দিছে গুচ্ছে ওয়েটিংটা তাদের বেশি আগাইছে। তুমি যদি একটু অ্যানালাইসিস করো বা বিভিন্ন কমেন্ট যদি পড়ে থাকো তুমি খুব ভালো মতোই দেখতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি আর তোমার সোহেব ভাই চেষ্টা করেছি তোমাদের টেনশন একটু কমানোর জন্য। বাকি আমি এটা তোমাদেরকে বলবো যে তোমরা বেশি বেশি দোয়া করতে থাকো। একটা জিনিস মনে রাখবে যে ওই জিনিসটাই তুমি পাচ্ছ না যেটা তোমার জন্য ভালো ছিল না, কারণ তোমার সৃষ্টিকর্তা চাই তোমার ভালোই, এই জন্য সে তোমাকে ওইখানে নিবে না। তো তুমি দোয়া করতে থাকো, চেষ্টা করতে থাকো, এরপরে তোমার হাতে সুযোগ থাকলে সেই সুযোগটাকে তুমি সর্বোচ্চ কাজে লাগাও। তুমি মনে রাখবে যে আল্লাহ তোমার এই ধৈর্যের একটা উত্তম প্রতিদান দান করবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।